পৃথিবীতে বেশি বেশি টাকা কামিয়ে যত না মজা হয় তার থেকে বেশি মজা হয় যদি সেরকম কিছু না করে এমনি টাকা কামানো যায়। এই ধরনের ইনকাম সোর্সকে বলা হয় প্যাসিভ ইনকাম সোর্স। আজকে আমি ৩ ধরনের প্যাসিভ ইনকাম সোর্স নিয়ে আলোচনা করব যেটা অলরেডি অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে এবং তোমাদের মধ্যে হয়তো কেউ কোনোটাতে কখনো ইনভেস্ট করেছে কিংবা শুনেছো। আজকে আমি কমপ্লিটলি ডিসকাস করব এবং কম্পেয়ার করব যে ৩ ধরনের প্যাসিভ ইনকামের ভেতরে কোনটা আমাদের চুজ করা উচিত এবং এদের মধ্যে কোনটা বেশি রিলায়েবল, কোনটাতে বেশি রিটার্ন রয়েছে, কোনটাতে কম রিটার্ন রয়েছে। বন্ধুরা, আমার নাম প্রতীক ঘোষ, তোমরা দেখছো প্রতীক স্পিক্স। যদি আমার চ্যানেলে প্রথমবারের সাথে তো ভিডিওটিকে একবার লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড সম্পর্কে সমস্ত তথ্য ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরা হয়। আমি এই চ্যানেলে কোনো প্রকার রেকমেন্ডেশন করবো না, শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য এই ভিডিওটি বানাবো, তো সেই হিসেবে দেখবে। আর এমন কিছু আমি বলবো না যেটা অলরেডি পাবলিক ডোমেনে নেই। ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই নিজে ভালো করে রিসার্চ করে নেবে। আমরা যখন কোনো টাকা ইনভেস্ট করি এবং সেই টাকা থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করার চেষ্টা করি, সেখানে দুটো মেনলি সমস্যা আমাদের সামনে চলে আসে। প্রথম কথা, একটা হচ্ছে লক ইন পিরিয়ড, যে টাকাটা অনেক দিনের জন্য হয়তো আটকে থাকবে। দ্বিতীয় হচ্ছে কম রিটার্ন। এই দুটোই সমস্যা। তো আমাদের কাছে যে কটা অ্যাভেলেবেল ইনস্ট্রুমেন্ট রয়েছে কিংবা ফান্ড রয়েছে কিংবা স্কিম রয়েছে, তাদের মধ্যে 3টে আমি চুজ করেছি। 3টের মধ্যে প্রথমে রয়েছে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম, যেটাকে আমরা MIS বলে জেনে থাকি, যেটা ওল্ডারলি পিপলদের মধ্যে বেশি পপুলার, কারণ কি সেই জেনারেশন এটার সাথে বেশি রিলেট করে, পোস্ট অফিসে খুব ভরসা করে। সেকেন্ড রয়েছে ডিভিডেন্ড, যেটা মোটামুটি যারা 45 to 55 এজের মধ্যে রয়েছে তারা এখন বেশি রিলায়েবল কিংবা তারা বেশি এটাতে মনোনিবেশ করেছে এবং তাদের কাছে বেশ পপুলার। ইয়ং জেনারেশনের কাছে এই ডিভিডেন্ড সেরকম পপুলার নয়, কিন্তু তবুও ডিভিডেন্ড বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা দিতে পারে যদি তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট খুব ভালো হয়। থার্ড আমি যেটা চুজ করেছি, যেটা এই মুহূর্তে খুব ট্রেন্ডিংয়ে চলছে, সেটা হচ্ছে SWP। এবং SWPতে আমরা কি করে টাকা ইনভেস্ট করে সেখান থেকে বেশি রিটার্ন জেনারেট করতে পারবো, সেটার উপরে আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। ভিডিওটা তোমরা আই বাটনে পেয়ে যাবে। তো আজকে 3টে স্কিম নিয়ে একে একে ডিসকাস করব। সবার প্রথমে চলে আসি পোস্ট অফিসের MIS স্কিম। এটি একটি গভর্নমেন্ট স্কিম যেখানে একটি ফিক্সড রিটার্ন আমরা দেখতে পাই। তার মানে এখানে যে রিটার্নটা আমরা পাবো সেটা গভর্নমেন্টের উপর ডিপেন্ড করবে, মার্কেটের উপর ডিপেন্ড করবে না। তো আমরা এই মুহূর্তে এই স্কিমে যে রিটার্নটা পাচ্ছি সেটা 7.4%। তার মানে এটা একটা স্টেডি রিটার্ন দেয়। খুব যে ভালো রিটার্ন তা নয়, খুব যে খারাপ রিটার্ন তাও নয়। যে বছর মার্কেট খুব ভালো যাবে সে বছর খুব আফসোস হবে, আর যে বছর মার্কেট খুব খারাপ যাবে সে বছর মনে হবে না আমি ভালো ডিসিশন নিয়েছিলাম। এই স্কিমটাতে একটা লক ইন পিরিয়ড রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটাতে একটা লক ইন পিরিয়ড রয়েছে, সেটা হচ্ছে 5 ইয়ার্স একটা লক ইন পিরিয়ড থাকে। এবার কথা হচ্ছে, যদি আমি লক ইন করি তাহলে কি আমি টাকা তুলতে পারবো না? অবশ্যই তুলতে পারবে। যদি তুমি 1 বছরের ভেতরে ওঠো তাহলে 3% টাকা পোস্ট অফিস কেটে নেবে। যদি 1 বছর পার করে 3 বছরের ভেতরে ওঠাও তাহলে 2% টাকা পোস্ট অফিস কেটে নেবে, এবং যদি 3 বছর পার হয়ে গিয়ে থাকে তাহলে 1% পোস্ট অফিস পেনাল্টি হিসাবে কেটে নেবে। এবার আমি যে কম্প্যারিজনটা করেছি সেটাতে আমি 1 লাখ টাকাকে বেসিক ইনভেস্টমেন্ট হিসেবে ধরেছি এবং সেখান থেকে কত টাকা জেনারেট হতে পারে সেটা সম্পর্কে আলোচনা করেছি। তো আমি ধরে নিচ্ছি আমার ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লাখ টাকা। 7.4% হলে আমরা ইয়ারলি 7,400 টাকা পাবো। কোনো রিস্ক ফ্যাক্টর নেই, ম্যাক্সিমাম লিমিট রয়েছে যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয়। যদি একজনের নামে অ্যাকাউন্ট হয় তার 9 লাখ টাকা অবধি ইনভেস্টমেন্ট করতে পারবে, আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে 15 লাখ টাকা অবধি ইনভেস্ট করতে পারবে। এটিতে খুব একটা বেশি দিমাগ লাগানোর কিছু নেই, ব্রেনের সেরকম কিছু নেই, সিম্পল একটা ফিক্সড পার্সেন্টেজের উপরে রিটার্ন। তো যাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা খুবই যন্ত্রণাদায়ক, অত রিস্ক নিতে পারো না এবং প্যাসিভ ইনকামের প্রয়োজন রয়েছে, তাদের জন্য MIS স্কিম ওয়ান অফ দ্য গুড স্কিমস। খুব যে হাই রিটার্ন তা নয়, তবে শিওর শট টাকা অবশ্যই পাবে। তবে খুব বেশি টাকা রাখলে পারেই তোমার আজকালকার যে ইনফ্লেশন আছে সেটাকে বিট করে তুমি প্যাসিভ ইনকাম এনজয় করতে পারবে। নেক্সট যে টুলটা সম্পর্কে কথা বলো, টুল আমি এই জন্যই বলছি কারণ এটা কোনো স্কিম নয়, এটা হচ্ছে মানুষের তৈরি একটা বাস্কেট বলতে পারি। ডিভিডেন্ড হচ্ছে একটা প্রপার্টি শেয়ারের, যে প্রপার্টির থ্রুতে শেয়ার নিজের প্রফিট শেয়ার করে নিজের শেয়ার হোল্ডারের সাথে। কোনো কোম্পানি যদি কখনো ডিসাইড করে যে আমার যতটা প্রফিট হচ্ছে তার কিছুটা অংশ আমি আমার শেয়ার হোল্ডারকে বোনাস হিসেবে দেবো কিংবা এমনি দেবো, সেটাকে আমরা ডিভিডেন্ড হিসেবে বলে থাকি। ডিভিডেন্ড 2 ধরনের হয়, একটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড, একটা হচ্ছে ইন্টারিম ডিভিডেন্ড। ফাইনাল ডিভিডেন্ড কি যখন কোম্পানির বছর শেষ হয়ে যায়, ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়, সেই সময় কোম্পানি ফাইনালি ডিসাইড করে যে আমরা এই বছরে এত টাকা ডিভিডেন্ড দেবো, সেটাকে বলা হয় ফাইনাল ডিভিডেন্ড। এটা সাধারণত অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের থ্রুতে হয়। এছাড়া যেটা আমি বলছি ইন্টারিম ডিভিডেন্ড, সেটা হচ্ছে যে কোম্পানি অ্যানুয়াল মিটিং ছাড়াও বাকি সময়েও মিটিং করে থাকে, কোয়ার্টারলি মিটিংগুলো করে থাকে, তখনও সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারে। তো কিছু শেয়ার আছে যে বারবারে
বারে বারে ডিভিডেন্ড দেয়, কিছু শেয়ার আছে যে বছরে একবার ডিভিডেন্ড দেয়। তবে এই কথা মাথায় রাখতে হবে যে সব কটা শেয়ার কিন্তু ডিভিডেন্ড দেয় না, ডিভিডেন্ড দেওয়াটা কখনো কম্পালসারি নয়, কিন্তু কিছু শেয়ারের টেন্ডেন্সি রয়েছে তারা সবসময় ডিভিডেন্ড দিতে আসে। সেই জন্য আমি সবথেকে রেগুলার এবং সবথেকে হাই ইয়েল্ডে ডিভিডেন্ড শেয়ার তিনটেকে চুজ করেছিলাম, তাদের একটা অ্যাভারেজ আমি বার করে এখানে লিখেছি। তিনটে শেয়ার কী কী আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে বেদান্তা, একটা হচ্ছে IOCL, একটা হচ্ছে চেন্নাই পেট্রোলিয়াম লিমিটেড। ঠিক আছে, এই তিনটে শেয়ারের ডিভিডেন্ড ইয়েল্ড 9%-এর উপরে থাকে, কোনো বছর 10% থাকে, এই বছর 9%-এর উপরে ছিল। তো তাদের আমি এভারেজ যেটা পেয়েছি সেটা হচ্ছে 9.38%। তাহলে আমি এখানে 9.38%কে আমার ইয়ারলি রিটার্ন হিসেবেই কনসিডার করব। এবার এখানে কোনো লক ইন পিরিয়ড আছে কি? নেই, এটা তো শেয়ার, কোনো লক ইন পিরিয়ড নেই, আমি যতদিন হোল্ড করতে চাই হোল্ড করতে পারি। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যদি 1 লাখ টাকা হয় তাহলে আমি বছরের শেষে রিটার্ন পাবো, মানে আমি যে ডিভিডেন্ডটা পাবো সেটা হচ্ছে 9,380 টাকা। দেখো এখানে একটা রিস্ক ফ্যাক্টর অবশ্যই থাকছে, কারণ আমি 1 লাখ টাকা ইনভেস্ট করছি, আমি 9,380 টাকা যেটা পাবো সেটা কিন্তু 1 লাখ টাকা থেকে ডিডাক্ট হচ্ছে না, এটা বোনাস। কিন্তু আমার 1 লাখ টাকাটা মার্কেটের সাথে, মানে মার্কেটে রয়েছে, ঠিক আছে, মার্কেটের উপরে নির্ভর করছে যে 1 লাখ টাকাটা 1 লাখ টাকা থাকবে, নিচে চলে যাবে না উপরে চলে যাবে। মানে হতে পারে যে ডিভিডেন্ড শেয়ারগুলো ইটসেলফ গট অ্যাপ্রিসিয়েটেড, মানে তাদের প্রাইসগুলো এমনি বেড়ে গেল, তাহলে আমার 1 লাখ টাকাও বাড়বে প্লাস আমি ডিভিডেন্ড পাবো। ঠিক আছে, আর এরকম হতে পারে যে ডিভিডেন্ড আমি পেলাম এবং আমার শেয়ারটা লসে চলে গেল, সেক্ষেত্রে কী হবে যে আমার হয়তো 10,000 টাকা লসে চলে গেল কিন্তু আমি ডিভিডেন্ড পেলাম। তো এটা ভাবার কোনো কারণ নেই যে আমার 1 লাখ টাকাটা 1 লাখ টাকায় থাকবে, কিন্তু ডিভিডেন্ড যেটা আমরা রেগুলার পাই, কোম্পানির টেন্ডেন্সি যেটা থাকবে রেগুলার দেওয়ার, সেটা আমরা পাবো। তার সাথে শেয়ার প্রাইসের কোনো লেনাদেনা নেই। শেয়ার প্রাইস কম বেশি হলে পরে ডিভিডেন্ড কম বেশি হয় না, ডিভিডেন্ড শেয়ারের ফেস ভ্যালুর উপরে ডিক্লারেশন দেয়। তো আমার কাছে কতগুলো শেয়ার আছে এবং তাদের ফেস ভ্যালু কতটা সেটাই ইম্পর্ট্যান্ট, সেই শেয়ারের প্রাইস কম বেশি হতে পারে। যে মুহূর্তে ফাইনালি বিক্রি করব সেই মুহূর্তে যদি আমার শেয়ারের প্রাইস আমার ইনিশিয়াল প্রাইসের থেকে বেশি হয় তাহলে আমার এক্সট্রা একটা প্রফিট আসবে, আর যদি কম হয় তখন আমার একটা লস হবে। সেজন্য এখানে একটা হাই রিস্ক ফ্যাক্টর রয়ে যাচ্ছে। তবে এইসব শেয়ারগুলো মোটামুটি তোমরা দেখে নেবে, IOCL আর চেন্নাই পেট্রোলিয়ামে যেটা রয়েছে সেটা হচ্ছে বহু বছর ধরে একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। আর বেদান্তা যেটা, সেটা কারেন্টলি খুব ভালো রেজাল্ট দিয়েছে। 1 বছর আগে 260 টাকা ছিল, এখন প্রায় 440 টাকার কাছাকাছি ভালো অ্যাপ্রিসিয়েশন হয়েছে। তো সবকটা শেয়ার যে এরকম ভালো অ্যাপ্রিসিয়েশন হবে সেটাও কিন্তু গ্যারান্টেড নয়। এখানে কি এক্সট্রা চার্জেস রয়েছে? ব্রোকারেজ। ব্রোকারেজ মানে কি, আমরা যেরকম শেয়ার কিনছি তো আমরা কোনো ব্রোকারের থ্রুতে কিনি, যখন আমরা কিনবো এবং যখন আমরা বেচবো তখন টোটাল অ্যামাউন্টের উপর ট্রানজ্যাকশান ফিস এবং আদার্স যত ফিস সেবি ধার্য করছে সেগুলো আমাদেরকে দিতে হবে। তো সেটা খুবই মিনিমাম হয়, সেটা খুব একটা গায়ে লাগবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, সবথেকে পপুলার এই মুহূর্তে মার্কেটে যেটা চলছে, নতুন জেনারেশন যেটাতে ভাবছে আমরা রিটায়ারমেন্ট নেব, SWP করবো, সেই SWPর একটা কথা বলি। SWP মানে কিন্তু কখনোই আমি রিটার্ন জেনারেট করা না। SWP মানে হচ্ছে আমি টাকা দিলাম, সেই টাকাটা বাড়বে এবং আমার আশা যতটা আমার উইথড্র হবে তার থেকে বেশি টাকা বাড়বে, সেই ক্ষেত্রেই SWP লাভজনক। যদি আমি যত টাকা উইথড্র করছি তার থেকে কম জেনারেট হয় প্রফিট, তাহলে আমার ক্যাপিটালটাই কমতে থাকবে। এটাই হচ্ছে SWPর প্রবলেম। তো প্রবলেম শুরুতে বলে দিলাম, এবার একটু ভালো কথা বলি। SWP যখন আমরা লম্বা সময়ের জন্য রাখবো, ঠিক আছে বন্ধুরা, যখন আমরা লম্বা সময়ের জন্য রাখবো তখন আমাদের একটু বেসিক জিনিস ভাবতে হবে। আমরা যে মিউচুয়াল ফান্ডটাকে সিলেক্ট করবো SWPর জন্য, সেটা যাতে অলওয়েজ কাজ করে। তো আমি এখানে যেটা চুজ করেছি সেটা হচ্ছে HDFC ফ্লেক্সি ক্যাপ। ফ্লেক্সি ক্যাপ এই জন্যই চুজ করেছি কারণ AMC কোম্পানি নিজের মতন করে ফ্লেক্সিবিলিটি সহকারে যখন মার্কেটের ডিমান্ড যেরকম সেই হিসাবে নিজের ক্যাপিটালকে অ্যাডজাস্ট করবে এবং একটা অ্যাভারেজ ভালো রিটার্ন দেবে। এবার রিটার্নেও এখানে আমি কি ধরেছি সেটাও একটু বলে দিই। আমি 7 বছরের একটা অ্যাভারেজ রিটার্ন ধরেছি, কারণ আমি জানি 1-2 বছর যদি হিসাব করি তো সেটা 29% মতন চলে আসে, যেটাতে হিসাব করলে বাকি দুটো স্কিম একেবারেই খর্ব মনে হবে এবং ছোট মনে হবে। তো সেটা আমি করতে চাইনি, কারণ মার্কেটে রিস্কও রয়েছে। হতে পারে যে মিউচুয়াল ফান্ড 1 বছর পরে কোনো রিটার্নই দিল না, হতে পারে। তো সেই ক্ষেত্রে 7 বছর অ্যাভারেজ নিয়েছি, যাতে একটু লম্বা সময় যদি হোল্ড করি এই অ্যাভারেজ রিটার্নটা যাতে আমরা পাই। আমি যে রিটার্নটা ধরেছি সেটা হচ্ছে 14.8%। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আগেরটি ছিল 7.4%, তারপরে ছিল 9.38% এবং এটা হচ্ছে 14.8%, মানে 14.8%, যেটা অলরেডি বাকিগুলোর থেকে অনেকটাই বেশি। তো এখানে কি হচ্ছে, লক ইন পিরিয়ড 1 বছর আমি লিখেছি। তো এবার অনেকে বলতে পারবো লক ইন পিরিয়ড তো থাকে না,
মিউচুয়াল ফান্ডে না থাকে না, কিন্তু 1 বছর আগে তুললে তো আমাকে এক্সিট লোড দিতে হয়, তো সেটাও তো একটা লক ইন টাইপেরই ব্যাপার। এখানে যেটা পোস্ট অফিসে দিচ্ছিলাম সেটাও তো এক ধরনের এক্সিট লোডই দিচ্ছিলাম। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা 1 বছর আগে যদি উইথড্র করি তো আমাদের 1% এক্সিট লোড দিতে হয়। যদি আমরা 1 লক্ষ টাকা ইনভেস্ট করি তাহলে আমার 14,800 টাকা মিউচুয়াল ফান্ডটা জেনারেট করবে। ঠিক আছে, আমি উইথড্র কতটা করবো সেটা আমার উপরে। আমি হয়তো 50,000 টাকা উইথড্র করতে পারি বছরে, সেক্ষেত্রে আমার লস হবে। যদি আমি এক্ষেত্রে বছরে 10,000 টাকা উইথড্র করি সেক্ষেত্রে আমার 4,000 টাকা প্রফিট হবে এবং আমার 1,04,000 টাকা নেক্সট ইয়ারে যাবে। তো এসডব্লিউপিটা অলওয়েজ যত টাকা মার্কেট জেনারেট করছে তার থেকে কম উইথড্র রাখাটাই বেটার। আমি একটা এসডব্লিউপির উপরে ভিডিও বানিয়ে রেখেছিলাম যেটাতে আমি ডিটেলে ডিসকাস করেছি এসডব্লিউপিতে কত পার্সেন্ট থাকা উচিত উইথড্রল লিমিট। তো সেটা দেখার জন্য তোমরা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারো। এবার রিস্ক কতটা? অবশ্যই হাই রিস্ক, যেহেতু ফ্লেক্সি ক্যাপে আমরা ইনভেস্ট করছি। ফ্লেক্সি ক্যাপে যখন আমরা ইনভেস্ট করবো তখন হাই রিস্ক, কারণ ফ্লেক্সি ক্যাপ মাঝে মাঝে স্মল ক্যাপে খুব বেশি ইনভেস্টমেন্ট করে দেয়। এই সব যে ক্যাপগুলো লার্জ ক্যাপ বাদে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, সেগুলোতে রিস্ক ফ্যাক্টর অনেকটাই বেশি। এবং মিউচুয়াল ফান্ড অনেক সময় কী হয়, সেক্টরাল হয়ে যায়। সেক্টরাল বলতে যেই সেক্টরটা বেশি পারফর্ম করছে হয়তো সেই সেক্টরেই বেশি ইনভেস্ট করা শুরু করে দেয়, এবং সেই সেক্টর যখন পড়তে থাকে তখন মিউচুয়াল ফান্ড লসও হয় এবং অনেকদিন খুব একটা রিটার্নও দেয় না। তোমরা যদি এই মুহূর্তে জানুয়ারি মাস 2025 সালে এটা লাস্ট 4 মাসে মিউচুয়াল ফান্ডের রিটার্ন দেখে নাও তোমরা, খুব একটা রিটার্ন নেই, অনেক মিউচুয়াল ফান্ড মাইনাসে রয়েছে। তো সেই ফ্যাক্টরগুলোর জন্য আমি এটাকে হাই রিস্ক নয়, ভেরি হাই রিস্কে রেখেছি। হ্যাঁ, এটাতে কোনো ম্যাক্সিমাম লিমিট নেই। এক্সপেন্স রেশিও এই পার্টিকুলার ফান্ডটি যেটা আমি চুজ করেছি সেটা হচ্ছে 0.76%। তার মানে যখন আমি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করব, শুরুর দিনেই প্রথম দিনেই 760 টাকা কেটে নেবে, তারপরে বাকি টাকা ইনভেস্টেড হবে। এবং এর ভেতরে যদি আমি এক্সিট লোড করে দিই, 1 বছরের ভেতরে এক্সিট করে দিই, তাহলে এক্সিট লোড 1% দিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে 3টে স্কিমই ভালো। এবার তোমরা কোন ক্যাটাগরি সেই অনুযায়ী তোমরা চুজ করতে পারো। আর যদি চুজ করতে প্রবলেম হয় তাহলে আমার কিছু সাজেশান থাকলো। যদি তোমাদের বয়স একটু বেশির দিকে হয়, মানে 45+ হয়, তাহলে আমি বলবো প্রথম দুটো তোমাদের জন্য খুব ভালো, মানে এমআইএস এবং ডিভিডেন্ড স্কিম তোমরা করতে পারো। যদি তোমাদের বয়স মিড রেঞ্জের হয় তাহলে ডিভিডেন্টের দিকে একটু বেশি ফোকাস করতে পারো, এমআইএস এই মুহূর্তে প্রয়োজন নেই। এসডব্লিউপি করো, কিন্তু প্রথমে একটা বড় কর্পাস জমিয়ে নাও, তারপরে এসডব্লিউপি করো। আর যারা ইয়ং জেনারেশন রয়েছে তাদেরকে তো আমি বলবো শুধুমাত্র ডিভিডেন্ডের দিকে ফোকাস করো, কারণ ডিভিডেন্ডটা তখনই বেশি পাবে যখন নাম্বার অফ শেয়ার বেশি হবে। তো শুরুর দিক থেকে যদি ডিভিডেন্ড শেয়ার বাই করতে থাকো এবং 10 বছর যদি ডিভিডেন্ড শেয়ার বাই করো, তারপর থেকে যা ডিভিডেন্ডের রিটার্ন পাবে হয়তো তোমাদের চাকরি বাকরি নাও করতে হতে পারে। তবে আমি কোনোভাবেই উৎসাহিত করছি না যে ডিভিডেন্ডে ইনভেস্টমেন্ট করে চাকরি করো না, কিন্তু বেশ ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। বিভিন্ন স্টোরিজ, সাকসেস স্টোরিজ রয়েছে যারা বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করে বেশি টাকা শেয়ার কেনে, কারণ লম্বা রানে যখন থাকবে বোনাস শেয়ারও পাবে, স্প্লিটও পাবে, তো নাম্বার অফ শেয়ারটা ইনক্রিজ হবে। সেদিক থেকে ডিভিডেন্ডের দিকে ফোকাস করাটা খুব ভালো। এসডব্লিউপি রিটায়ারমেন্টের আগে করে নিও, যদি ততদিন এই স্কিমটি থাকে, আশা করি থাকবে। আর আশা করি এই ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তো একটু লাইক করে দেবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড নাইট।